চলে এসেছি আমরা আমাদের পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 7 নিয়ে। ঠিক আছে, যারা ক্লাস করছো প্রয়োজন মনে হলে একটু ক্লাসটাকে শেয়ার করবে, যাতে করে আরো যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে প্র্যাকটিস সেটটা পৌঁছাতে পারে। একটা জিনিস যদি প্রিভিয়াস ইয়ার তোমরা লক্ষ্য করে থাকো, রিসেন্ট প্রিভিয়াস ইয়ার 2023, 2021 এই প্রিভিয়াস ইয়ারগুলো যদি লক্ষ্য করে থাকো, তাহলে দেখবে আমাদের কিন্তু কোশ্চেনের যে প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু আর গতানুগতিক যে আজ থেকে 2010, 11, 12 এই সালগুলোতে যে কোশ্চেনগুলো দিত ওই টাইপের কোশ্চেন কিন্তু এখন আর নেই। তো ধরে নাও এমন কোনো কিছু আমরা অঙ্ক প্র্যাকটিস করছি এমন কোনো বই থেকে যে বই পুরনো আপডেট রয়েছে, তো আমি সেটা করে কিন্তু আর পরীক্ষা হলে পাস করা যাবে না। তোমাকে বুঝতে হবে যে নতুন প্যাটার্নে যে কোশ্চেনগুলো দিচ্ছে সেই প্যাটার্নের কোশ্চেনগুলো আমরা সলভ করব কিভাবে। তা আমাকে যদি সেইগুলো সলভ করতে হয় তাহলে সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এই নতুন টাইপের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে আমরা সেইগুলোকে যেন সলভ করে যেতে পারি। তার জন্য আমাদের এই প্র্যাকটিস সেটটা সিরিজটা শুরু হয়েছে। তো তোমরা পারলে শেয়ার করবে, যারা দেখছো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আসি প্রথম অঙ্কে। কি বলেছে দেখো, তিনটি সংখ্যার গড় 80। ঠিক আছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তবে সব থেকে ছোট সংখ্যাটি কত? WPSI 2021 সালের কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে, তিনটা সংখ্যা দেওয়া আছে। দেখো তিনটা সংখ্যা দেওয়া আছে। আমি করব কি, এই টাইপের যখন অঙ্ক থাকবে আমি একদম শেষ থেকে করতে করতে আসব। আমি ধরে নিলাম 3 নাম্বার সংখ্যাটা x। ঠিক আছে, তাহলে দেখো তো কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে এর 3 গুণ কত হবে? 3x। 3 গুণের থেকে 10 কম। ঠিক আছে, তাহলে 10 কম করে দিলাম। আচ্ছা, তারপরে কি বলেছে, প্রথম সংখ্যাতে এবার আসি, এবার দ্বিতীয় থেকে প্রথমে আসি। বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কত হবে? 2 × 3x - 10। এর দ্বিগুণের থেকে 10 বেশি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখে নাও তো, এটা করলে কত হবে? আচ্ছা থাক, এইভাবেই রেখে দিলাম, এইভাবেই রেখে দিলাম। তাহলে প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এটা, তৃতীয় সংখ্যা এটা। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কি বলেছে, তিনটা সংখ্যার গড় 80। তিনটা সংখ্যার গড় 80। আচ্ছা, আমি তিনটা সংখ্যার যোগফল বের করতে পারবো না? প্রথম সংখ্যা পেয়ে গেছি, দ্বিতীয় পেয়ে গেছি, তৃতীয় পেয়ে গেছি। আমি যদি বলি এই তিনটার যোগফল কত হবে, দেখো তো, 2 × 3x - 10 প্লাস 3x - 10, একটা প্লাস 10 আছে, প্লাস 10। এটা হয়ে গেল প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে 3x - 10, এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাটা x। এটা হয়ে গেল দেখো তো তিনটা সংখ্যার যোগফল। আচ্ছা, আবার কোশ্চেনে বলে দিয়েছে তিনটা সংখ্যার গড় 80। তাহলে যদি গড় 80 হয় তাহলে তিনটা সংখ্যার যোগফল কত হবে? 80 × 3। তাহলে আমরা বলতে পারি না এই দুটো সমান? আমি বললাম তিনটা সংখ্যার যোগফল এটা, আবার বলছি তিনটা সংখ্যার সমষ্টি 80 × 3, তাহলে এই দুটো সমান। এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করব। যদি গুণ করি দেখো তো, 3 × 2 = 6, x মাইনাস 10 × 2 = 20 প্লাস 10 লিখে দিলাম, প্লাস 3x - 10 প্লাস x সমান 3 × 8 = 24, 0। দেখো প্লাস 10 - 10 কেটে দিলাম, 6x আর 3x যোগ করলে কত হবে? 9x আর x 10x হয়ে গেল 10x। -20, দেখো -20 আছে, যদি সমানের এই দিকে যাই প্লাস 20 হয়ে যাবে, তাহলে 10x সমান 240 প্লাস 20, তাহলে 10x = হয়ে গেল 260। তাহলে এখান থেকে 0 0 কেটে দিলাম, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো কত? 26। x এর ভ্যালু দাঁড়ালো 26। তাহলে দেখো তো এটাই সব থেকে ছোট সংখ্যা না? এটাই তো সব থেকে ছোট সংখ্যা, কারণ আমি যদি এটা বের করতে যাই সেকেন্ড সংখ্যাটা, তাহলে 3 × 26 - 10 হবে। এটা যদি বের করতে যাই আরো বড় হয়ে যাবে, তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 26। অপশন দেখো, অপশন নাম্বার ডি 26। কি বললাম স্যার, এই টাইপের যখন দিবে যে প্রথম সংখ্যা দ্বিতীয় থেকে এত বেশি, দ্বিতীয়টা তৃতীয় থেকে এত বেশি বা কম,
এই টাইপের যখন অঙ্ক থাকবে আমরা শেষ থেকে ধরতে ধরতে যাব, শেষটা ধরে নেব, তার সাপেক্ষে দ্বিতীয়টা বের করব, তার সাপেক্ষে প্রথমটা বের করব। ঠিক আছে, চলে আসি তাহলে পরের অঙ্কে। 2 নাম্বার দেখো কি বলেছে। বলছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? এটাও দেখো WPSI 2021 সালের কোশ্চেন। কি বলেছে আরেকবার দেখো, 4% সরল সুদে, তার মানে সুদের হার বলে দিয়েছে 4%, একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2, তার মানে 5 যদি আসল হয় তাহলে সুদ পেয়েছে 2 টাকা। ঠিক আছে, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আমরা কি জানি স্যার? আমরা জানি সরল সুদ সমান, আমরা জানি সরল সুদ সমান আসল ইনটু সুদের হার, সুদের হার ইনটু সময় ডিভাইডেড বাই 100। এটা আমরা জানি তো। দেখো সব দেওয়াই আছে, আমি যদি পাতি সূত্রে বসাতে যাই, দেখো সব দেওয়া আছে। দেখো তো সুদ কত, আসল আর সুদের অনুপাত 5:2, তার মানে আসল যদি 5 টাকা হয়, সুদ হচ্ছে 2 টাকা। তাহলে সুদের জায়গাতে লিখে দিলাম 2 সমান আসল মানে কত, আসল মানে 5, সুদের হার কত দেখো তো 4%, তাহলে সুদের হার 4%। সময়টা আমাকে বের করতে দিয়েছে, তাহলে সময়ের জায়গাতে আমি টি লিখে দিলাম ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ। ঠিক আছে, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10 শূন্য হয়ে গেল, 4 দিয়ে কেটে দিলাম, 4 5 20। তাহলে টি সমান কত হবে? দেখো এখানে 5টা নিচে আছে, 2টা উপরে আছে, তাহলে গুণ হয়ে যাবে, 5 দিয়ে 10, তাহলে টি সমান হয়ে গেল 10। তাহলে কত বছর? 10 বছর। ঠিক আছে, অপশন দেখো, অপশন নাম্বার এ 10 বছর, অপশন এ 10 বছর। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে, চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে। বলছে একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে, 60 লিটার ওই মিশ্রণে কতটা পরিমাণ ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে? দেখো এই টাইপের অঙ্ক আমরা আগেও করে এসেছি, যে এরকম দুটো মিশ্রণ আছে, সেখানে কতটা জল বা ডেটল মিশাবো যাতে করে নতুন অনুপাত বা নতুন পার্সেন্টেজ এত হয়ে যায়। তা কি করব স্যার? আমি অঙ্কটা জল ধরেও করতে পারি, ডেটল ধরেও করতে পারি। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজগুলো জলে দেওয়া আছে, আমি জল ধরে করছি সুবিধা, তাহলে অঙ্কটা ধরে আমি জল ধরে করছি। তুমি চাইলে ডেটল ধরেও করতে পারো, আমি জল ধরে করছি। তাহলে জল ধরে করছি, একদিকে লিখে দিলাম মিশ্রণ, আর একদিকে লিখে দিচ্ছি যে কতটা অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, যেহেতু অঙ্কটা জল ধরে করছি, এখানে যা পার্সেন্টেজ লিখবো সব জলেরই লিখবো। আচ্ছা বলো তো, মিশ্রণটাতে প্রথমে জল কতটা ছিল? 80%, তাহলে 80%। আচ্ছা, যেটা অ্যাড করা হয়েছে, পরে করে যেটা অ্যাড করা হয়েছে, সেখানে জল কতটা আছে দেখি। মিশ্রণে কতটা পরিমাণ ডেটল মেশালে, কি মেশালে স্যার? ডেটল। আমি তাহলে কি অ্যাড করছি? ডেটল অ্যাড করছি। আচ্ছা যদি ডেটল অ্যাড করি, তাহলে ওই ডেটলটাতে কি জল থাকবে? থাকবে না, কারণ আমি পরে করে যেটা ঢালছি সেটা তো ডেটল, সেখানে কোনো জল নেই। যেহেতু অঙ্কটা আমি জল ধরে করছি, তাহলে যেটা অ্যাড করা হচ্ছে ওটাতে জলের পার্সেন্টেজ কত? 0। যেহেতু ডেটল মিশাচ্ছি আর আমি অঙ্ক করছি জল ধরে, সেই জন্য হয়ে গেল 0। যদি এই অঙ্কটা আমি ডেটল ধরে করতাম, তাহলে এটা 100 হয়ে যেত। ভালো কথা। তাহলে ফাইনালি দেখো তো কতটা জল থাকবে? 75%। ফাইনালি জল থাকবে 75%। বিয়োগ করে দাও, এটা কোনাকুনি বিয়োগ করে এখানে লিখবে, 75 থেকে 0 বাদ দিলে 75, 80 থেকে 75 বাদ দিলে 5, তাহলে 5 দিয়ে কেটে দিই, 5 15 75, 5 একে 5, তাহলে অনুপাত হয়ে গেল 15:1। তার মানে যদি 15 লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার অ্যাড করা হয়েছে? 1 লিটার। আমার কোশ্চেনে কি দেওয়া ছিল? কোশ্চেনে দেওয়া ছিল 60 লিটার মিশ্রণ আছে,
আমার কি বেরালো 15 লিটার মিশ্রণ থাকলে কতটা অ্যাড করা হয়েছে 1 লিটার, তাহলে 15 লিটার, কিন্তু কোশ্চেনে বলেছে না 60 লিটার, তাহলে কত গুণ করেছি 4 15 60, 4 গুণ করেছি, তাহলে এই দিকেও 1 এর সাথে 4 গুণ হবে, 1 এর সাথে 4 গুণ করলে কত হবে 4, তাহলে কত লিটার ডেটল মিশাতে হবে 4 লিটার। দেখো অপশন নাম্বার এ 4 লিটার। কত লিটার ডেটল মিশাতে হবে অপশন এ 4 লিটার, অপশন নাম্বার এ 4 লিটার। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 3 হয়ে গেল, পরে আসি 4 নাম্বার অঙ্কে। দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? দেখো এটাও WPSI 2021 সালের কোশ্চেন। হ্যাঁ, আর একটা কথা বলি স্যার করার আগে, যে আমরা যে এই যে কোশ্চেনগুলো করছি WPSI 2021, যদি তুমি প্রিভিয়াস ইয়ারে যাও দেখবে আমরা বেশ কিছু, সব কোশ্চেন করিনি, কিন্তু কিছু কোশ্চেন ছেড়ে ছেড়ে করেছি। কেন করি? এমন না যে ওগুলো করবো না, ওগুলোও করবো, কিন্তু ওগুলো আমরা পরের দিকে করব। যেগুলো অঙ্ক আগে বেসের অঙ্ক আছে, যেগুলো তৈরি করে তোমার বেস তৈরি হবে, আগে আমরা সেই অঙ্কগুলোকে অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, তারপর যে বিভিন্ন একটু ডিফিকাল্ট টাইপের অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলোও করব, কিন্তু সেগুলোকে পরের দিকে আমরা অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে কি বলছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা, একটা ব্যক্তি দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে, এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে গেল। মানেটা কি? মানেটা ট্রেনটা 15 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য গেল। ঠিক আছে, একটা ব্যক্তিকে অতিক্রম করা বা কোনো পোস্টকে অতিক্রম করা, এগুলোকে অতিক্রম করা মানে হচ্ছে ও নিজের দৈর্ঘ্য যাওয়া। ঠিক আছে, ভালো কথা। আর যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতো, টানেলকে করতো বা ব্রিজকে করতো, তখন সে ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যেত। যেহেতু এখানে বলেছে যে একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে বোঝা গেল যে ট্রেনটা 15 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়। ভালো কথা। ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার হলে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে স্যার কি হলো, 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনটার গতিবেগ, এত কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 60 কিলোমিটার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে বের করতে পারবো না, কারণ দেখো আমার সেকেন্ডে হিসাব চেয়েছে, তাহলে আমি এটাকে মিটার পার সেকেন্ডে করব। তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 5/18 মিটার পার সেকেন্ড। আমি এখন আর কাটাকাটি করছি না, আমি এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, এইভাবেই থাকলো। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে কত যায়, 60 × 5/18 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 15 সেকেন্ডে কত যাবে বের করতে পারবো না। 1 সেকেন্ডে যদি ট্রেনটা এতটা যায়, তাহলে ও 15 সেকেন্ডে কত যাবে? আচ্ছা, ট্রেনটা 1 সেকেন্ডে যায় 60 × 5/18, এত। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে 15 সেকেন্ডে সে অতিক্রম করবে, তার মানে 15 সেকেন্ডে কত যাবে? তাহলে 60 × 5/18 × 15, 1 সেকেন্ডে এতটা যায়, 15 সেকেন্ডে কত যাবে × 15। এবার কাটাকাটি করিনি, দেখো 3 দিয়ে কাটলাম, 3 × 6 = 18, 3 দিয়ে কাটলাম, 3 × 5 = 15, হয়ে গেল। 6 দিয়ে কেটে দিলাম, 6 × 10 = 60, তাহলে কত হলো 5 × 5 = 25, 25 × 10 করলে 250 মিটার। তাহলে ট্রেনটা 15 সেকেন্ডে কত দূরত্ব যায়? 250 মিটার যায়, আর এটাই হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। তাহলে স্যার তার নিজের দৈর্ঘ্য কত? 250 মিটার। অপশন নাম্বার এ 250 মিটার। ঠিক আছে, অপশন নাম্বার এ 250 মিটার হয়ে গেল ট্রেনটার দৈর্ঘ্য। ঠিক আছে, চলে আসি আমরা পরের অঙ্ক। দেখো কি বলেছে, খুব সুন্দর একটা অঙ্ক। দেখো বলছে এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। এম জন লোক আছে, বললো আর দামে আমরা একটা জিনিস কিনবো, টোটাল জিনিসটার দাম আর, এম জন মানুষ আর দামে একটা জিনিস কিনবে। ঠিক আছে, তাহলে বলো তো যে গড় দাম কত করে পড়বে? আমি বললাম যে 10 জন লোক 40 টাকাতে একটা জিনিস কিনবে,
তাহলে গড় দাম কত? এক একজনের কয় টাকা করে লাগবে? 40/10 4 টাকা করে লাগবে। একই রকম ভাবে বলেছে এম জন লোক আর দামে একটা জিনিস কিনবে, তাহলে স্যার গড় দাম কত করে লাগবে? R/M। ঠিক আছে, এটা গড় দাম। পরের লাইন পড়ি। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তো 4 জন মানুষ যদি চলে যায়, ছিল কতজন? M জন। 4 জন চলে গেলে কয়জন থাকলো? M-4 থাকলো। তাহলে এই 4 জন চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা করে বেশি দিতে হবে। দেখো প্রথমে আমার গড় দাম কত ছিল বের করে নিয়ে, আচ্ছা করে নি। এখানে M জন লোক ছিল, লাখ ছিল 8 টাকা টোটালে। তাহলে গড় কত? একজন লোকের কত লাগবে? R/M। এই টাকা করে প্রথমে লাখ ছিল। এখন বলেছে 4 জন লোক চলে গেছে, তাহলে 4 জন লোক যদি চলে গিয়ে থাকে তাহলে এখন কত লাগছে? 4 জন লোক চলে গেছে, তাহলে এখন লোক সংখ্যা কত? M-4। M-4, তাহলে জিনিসের দাম তো ওটাই আছে, 8 টাকাটাই আছে। এখন M-4 জনের লাগছে 8 টাকা, তাহলে একজনের কত লাগবে? একজনের লাগবে R/M-4, বেশি লাগবে। তো বলছে আগের থেকে কত বেশি লাগছে? আগে লাগতো R/M, এখন লাগছে R/M-4। কতটা বেশি লাগছে? এটা মাইনাস এটা, তাহলে কতটা বেশি লাগছে স্যার? কতটা বেশি লাগছে? কতটা বেশি দিতে হচ্ছে তাদেরকে? R/M-4 মাইনাস R/M। ঠিক আছে, দেখো আগে স্যার R/M-4 হবে, কারণ দেখো নিচে M-4, তার মানে নিচে ছোট আছে, এটার থেকে এটা ছোট আছে, তার নিচে ছোট আছে, তার মানে কি এটা বেশি হবে, বড় হবে। ঠিক আছে, তাহলে লসাগু দেখো তো কত হবে? বিয়োগ করছি, M-4 ইন্টু M, এটা হয়ে গেল লসাগু। M-4 কেটে গেল, থাকলো M ইন্টু R, মানে RM হয়ে গেল, মাইনাস M কেটে গেল। দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম, M কেটে গেল, কি হবে তাহলে? M-4 ইন্টু R, তাহলে হয়ে গেল M-4 ইন্টু R। এই তো হলো। ঠিক আছে, তাহলে উপরে দেখি RM মাইনাস, দেখো R দিয়ে গুণ করছি, RM মাইনাস আছে, মাইনাস দিলাম RM, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 4R, 4 দিয়ে R কে গুণ করলাম 4R। নিচে কি পড়ে আছে? নিচে স্যার পড়ে আছে M-4 ইন্টু M, এটা পড়ে আছে নিচে। RM কেটে গেল, তাহলে কত করে লাগছে দেখো? এখন কত করে বেশি লাগছে? 4R/M-4 ইন্টু M বেশি লাগছে। দেখো অপশন দেখো কত লাগছে? 4R/M² - 4M। দেখো এটা স্কোয়ার কিন্তু, ঠিক আছে, এটা মাথার উপরে আছে M², নিচেরটা গুণ করা আছে, আর কিছু না, এটাই। ঠিক আছে, এটাই শুধু গুণ করে দেওয়া আছে। 4R/M দিয়ে M কে গুণ করলাম, কি হবে? M² হবে, মাইনাস 4 ইন্টু M, এটা বেশি লাগছে। ঠিক আছে, দেখো অপশন নাম্বার এ, দেখো অপশন নাম্বার এ 4R/M² - 4M, এটা দুইটা স্যার গুণ না, এটা মাথার উপরে হবে, স্কোয়ার হবে। ঠিক আছে, M² - 4M, তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, কেমন? চলে আসি পরের অঙ্কে। বোঝা গেছে স্যার? পরের অঙ্কে আসি। ঠিক আছে, বলছে সরলীকরণ করো। ঠিক আছে, সরল করতে দিয়েছে। √20 প্লাস √1125 মাইনাস √567 ইন্টু √500 প্লাস √245 প্লাস 9√7। এটাও WPSI 2021 সালের কোশ্চেন। করি স্যার, কি দিয়েছে? √20 প্লাস √1125 মাইনাস √567 ইন্টু √500 প্লাস √245 প্লাস 9√7। এই আমার অঙ্ক আছে। ঠিক আছে, ভালো কথা। এবার আমাকে ভাঙতে হবে স্যার। দেখো তো 20কে তো স্যার আমি জানি,
20 4 ইন্টু 5, 4 ইন্টু 5, তাহলে 4 ইন্টু 5 করে দিলাম 20, মাইনাস 1125। 1125কে স্যার ভাঙি, কিভাবে ভাঙবে স্যার? তোমরা এভাবে ভেঙে নেবে। 1125 ভাঙবে, 5 দিয়ে যাবে, 5 2 10, 1 থাকলো 12, 5 2 10, স্যার কত থাকলো? 1 থাকলো, 5 2 10, 2 থাকলো 25, 5 5 25 হয়ে গেল। 5 দিয়ে ভাঙবে, 4 5 20, 5 5 25, 5 দিয়ে ভাঙবে, 5 9 45, 3 দিয়ে ভাঙবে 3। তার মানে এখানে হয়ে গেল স্যার কত? এখানে হয়ে গেল, দেখো কটা 5 আছে? 3টা 5, 2টো 3, তাহলে এটাকে ভাঙলে 3টা 5 মানে 5 কিউব ইন্টু 2টা 3 মানে 3 স্কয়ার। ঠিক আছে, মাইনাস কাকে ভাঙবো? 567কে। এবার ভাঙবো 567কে। দেখো এখানে করে দিই, 567কে ভাঙছি। 6 5 11 7 18, তার মানে 3 দিয়ে যাবে, 3 1 3, থাকলো কত? 2 26, 3 8 24, থাকলো 2 27, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 6 18, 3 3 9। আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, 3 7 21। তাহলে কটা হলো দেখো তো? 4টা 3 একটা 7, তাহলে এর জায়গাতে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 7। এই তো হয়ে গেল আমার এটা ভাঙা। একই রকম ভাবে এটা ভাঙি, একই রকম ভাবে ভাঙবে স্যার। যদি আমি 500কে ভাঙি, মুখে মুখে ভাঙছি, 500কে যদি ভাঙি স্যার 5 ইন্টু, আচ্ছা 5 ইন্টু 100 রেখে দিলাম, কারণ 100 রুট 10 হয়। ঠিক আছে, আর আমি ভাঙলাম না, 100 রেখে দিলাম। ঠিক আছে, ভালো কথা। প্লাস 245কে ভাঙবে, 245কে যদি ভাঙি, দেখো 5 দিয়ে ভাঙা যাচ্ছে, 4 5 20, 4 5 20, 45, 5 9 45, তার মানে 49 পড়ে থাকলো। 5 দিয়ে যদি এটাকে কাটি, 4 5 20, 5 9 45, 49 পড়ে থাকলো। 49 মানে কত? 7 স্কয়ার। তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে 5 ইন্টু 49 হবে, প্লাস 9 রুট 7 দেওয়া আছে। ঠিক আছে, পরের লাইনে আসি। দেখো 4, 4 কার রুট? 2 এর রুট, তাহলে 2 বাইরে বেরিয়ে গেল স্যার, 4 2, 4 থেকে 2 বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকলো 5, 2 রুট 5, মাইনাস দেখো 3টা 5 আছে, 3টা 5 আছে, তাহলে 3টা 5, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে যাবে, একটা 5 বাইরে বেরিয়ে গেল। দুটো 3 আছে, একটা 3 বাইরে বেরিয়ে গেল, কি পড়ে থাকলো? একটা শুধু 5 পড়ে থাকলো। দুটো 3 ছিল, একটা 3 বাইরে বেরিয়ে গেল। 3টা 5 ছিল, দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে গেল, একটা 5 পড়ে আছে, মাইনাস 4টা 3 আছে, তাহলে দুটো 3 বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকলো শুধু রুট 7। এটা হয়ে গেল প্রথম পার্টটা। সেকেন্ডটা দেখো 100, 100 স্যার 10 বেরিয়ে গেল, রুট 5 পড়ে আছে, প্লাস দুটো 7 আছে, দেখো দুটো 7 আছে, একটা 7 বাইরে বেরিয়ে গেল, রুট 5 পড়ে আছে, প্লাস 9 রুট 7। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে আছে। পরের লাইন এখানেই করে দিই। দেখো তো, এবার দেখো তো স্যার 2 রুট 5 মাইনাস 15 রুট 5, তাহলে 2 রুট 5 মাইনাস 15 রুট 5, তাহলে কত হবে স্যার? মাইনাস 13 রুট 5 হবে না? দুটো রুট 5 মাইনাস 15টা রুট 5 বাদ দিয়ে দিলাম 13 রুট 5 মাইনাস 9 রুট 7 হয়ে গেল। এইদিকে দেখো 10 রুট 5 প্লাস 7 রুট 5, তাহলে কত হবে? 17 রুট 5 প্লাস 9 রুট 7, 17 রুট 5 প্লাস 9 রুট 7। ঠিক আছে, মুছে দিই। একদম স্যার সরল দিয়েছে, কিছু করার নেই, ধাপে ধাপে করতে করতে যেতে হবে, মুছে দিলাম। এবার স্যার কি? পাতি গুণ করে দেব, পাতি গুণ করে দেব। দেখো মাইনাস 13 রুট 5 দিয়ে দুটোকে গুণ, এটা দিয়ে দুটোকে গুণ। ঠিক আছে, আচ্ছা গুণ না করলেও হবে, গুণ না করলেও হবে না? গুণ না করলে হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো তো, এটাকে যদি আমি এ ভাবি, বা এটাকে, না হবে না, এটা 13 চলে এসেছে এখানে, তোমার হচ্ছে এটা কি প্লাস? আমি কি কিছু ভুল করলাম? প্লাস ছিল, এই এই সরি, এটা প্লাস ছিল, দেখো প্লাস ছিল, প্লাস ছিল, প্লাস, তাহলে এটা প্লাস হবে। প্লাস হলে 15 আর 5, 15 আর 2 17 হয়ে যাবে। দেখো বুঝতে পারলে স্যার কেন? এটার আগে প্লাস ছিল, আমি মাইনাস দিয়ে দিয়েছিলাম, এখানে প্লাস ছিল,
ঠিক আছে, যখন করবে পুনরায় প্লাস দিয়ে দিবে। এটা প্লাস ছিল, তাহলে 2√5 আর 15√5, তাহলে 17√5। এবার দেখো তো সূত্র পড়ে গেছে। এটাকে যদি আমি এ ভাবি, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র? এটা স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে এ স্কোয়ার মানে কি? এই 17√5 এর স্কোয়ার, তাহলে আমার হয়ে গেল 17√5 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? 9√7 এর স্কোয়ার, 9√7 তার স্কোয়ার। 17 স্কোয়ার করলে কত হবে? 289। 17 স্কোয়ার 289 ইন্টু √5 এর স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গেল, 5 পড়ে থাকলো, 289 ইন্টু 5 মাইনাস 9 এর স্কোয়ার করলে কত হবে? 81 ইন্টু রুট আর স্কোয়ার কেটে গেল 7, তাহলে 81 ইন্টু 7। ঠিক আছে, 5 9 45, 5 9 45 এর 5 হাতে থাকলো 4, 5 8 40, 4 44, 4 হাতে থাকলো 4, 5 2 10 আর 4 14 হয়ে গেল মাইনাস 7 একে 7, 7 8 56, 7 8 56। দেখো আমি বাদ দিচ্ছি 1445 থেকে 567। আচ্ছা দেখো তো যদি বাদ দিই, তাহলে এখানে যদি আমি 567 বাদ দিই, ভালো করে বোঝো, যদি বাদ দিই তাহলে কি হবে? 15 হয়ে গেল না? 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8। দেখো তো ইউনিট ডিজিট 8 কোথায় আছে? 8 শুধুমাত্র একটাতেই আছে, তাহলে আমার কি আর করা দরকার? আমার তাহলে ডি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আমার পুরোটা করার দরকারই নেই। তুমি স্যার এটাও লাইন না করতে পারো, দেখো এরকম ভাবে যদি করো 5 9 45, তাহলে 5 পড়ে থাকলো ইউনিট ডিজিট মাইনাস 7 থেকে 7। ঠিক আছে, তাহলে 5 থেকে 7 বাদ দিব, 5 থেকে 7 বাদ দিব, তার মানে কি এখানে আমি যেহেতু বড় থেকে ছোটটা বাদ হয়, ছোট থেকে বড় বাদ হয় না, তাহলে আমি এখানে মনে মনে 15 ভেবে নিব, 15 থেকে 7 বাদ দিলে 8। বা যদি খুব অসুবিধা হয় তুমি একটা লাইন করে নিবে। আমি বলতে চাইলাম আমার পুরো বিয়োগটা করার কোনো দরকার নেই, পুরো বিয়োগটা করার কোনো দরকার নেই। আমি 5 থেকে এখানে স্যার বাদ দিলে দেখতে পাচ্ছি 8 হচ্ছে, তার মানে অ্যান্সারটা অপশন ডি হয়ে গেছে। ঠিক আছে, কারণ অপশনে আর কোথাও 8 নেই। যদি অপশনে আরো কোনো অপশনে 8 থাকতো তখন আমাকে কিন্তু পুরো বিয়োগটা করতে হতো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি 878। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক 7 নম্বরে। কি বলেছে স্যার? নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? চতুর্থ, দেখো চতুর্থ ভগ্নাংশ বের করতে দিয়েছে, 4 নাম্বারটা বের করতে দিয়েছে। আচ্ছা চতুর্থ সমানুপাতি আমরা বের করতে পারবো না? আমরা নিয়ম শিখেছি তো চতুর্থ সমানুপাতি বিসি বাই এ, তাই তো বি ইন্টু সি বাই এ। ঠিক আছে, চতুর্থ সমানুপাতি সমান বিসি বাই এ। তাহলে বি কত স্যার? বি মানে কোনটা? মাঝেরটা। এটা বের করতে দিয়েছে, এটা বের করতে দিয়েছে। তাহলে স্যার বি মানে কত? মাঝেরটা। মাঝেরটা কত আছে? 1/6 ইন্টু সি মানে কোনটা? 1/9, 1/9 বিসি বাই এ। এ মানে কোনটা? প্রথমেরটা 1/3 হয়ে গেল। কেটে দাও, দেখো 6 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে 6কে কাটলাম 2 হলো, তাহলে কি হবে স্যার? 1/18, 1/18। তাহলে 1/18 অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার 1/18 হয়ে গেল। চতুর্থ সমানুপাতি সমান বিসি বাই এ। ঠিক আছে, বি মানে কোনটা স্যার? প্রথমেরটা যদি এ হয় তাহলে এটা বি, এটা সি, তাহলে বি 1/6, সি মানে 1/9, এ মানে 1/3। 3 দিয়ে দেখো এখানেও 1/, আছে এখানেও 1/, আছে, 3 দিয়ে 6কে কেটে দিলাম 2 হলো, তাহলে 1/2 ইন্টু 1/9, 1/18 হয়ে গেল স্যার 7 নাম্বার। চলে আসি 8 নম্বরে। দেখো কি বলছে, একটা সময় সংস্থার 45 জন ব্যক্তি 12 দিনে 1000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। ঠিক আছে, 45 জন 12 দিনে 1000টি বা 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। কতজন? 45 জন কত দিনে? 12 দিনে 10,000টা বানাতে পারে। ভালো কথা।
সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পায়, তাহলে তাকে আরো কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। বলছে একটা সংস্থা আছে, সংস্থাটার ক্যাপাসিটি হচ্ছে, ও বলছে আমরা 45 জন যদি লোক থাকে তাহলে আমরা 12 দিনে 10,000টা বাল্ব বানিয়ে দেবো। এবার ওকে একটা অর্ডার আসলো 10,000টা বাল্বের, বললো আমরা 12 দিন তো আমার কাছে সময় নেই, আমার কাছে সময় আছে 9 দিন, আপনাকে 9 দিনের ডেলিভারি দিতে হবে, তাহলে তুমি এক্সট্রা শ্রমিক নিয়োগ করো। তাহলে বলছে আরো কতটা শ্রমিক তাকে নিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা স্যার আমরা দেখো তো যখন ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন করেছি এরকম যখন থাকবে, বা যখন যারা চ্যাপ্টার করেছো, আশা করি যেহেতু প্র্যাকটিস সেট কোর্স আমি ধরে নিচ্ছি তোমরা চ্যাপ্টারগুলো পড়েছো, মোটামুটি হলেও পড়েছো, তাহলে আমরা এরকম একটা সূত্র পড়েছি না, m1 t1 d1 বাই w1 সমান m2 t2 ইন্টু d2 বাই w2। মাথায় রাখবে এই টাইপের যখন অঙ্কগুলো দেওয়া থাকবে যে এতজন লোক এতদিনে এত কাজ করতে পারে, তাহলে এতজন লোক এতদিনে কত কাজ করতে পারবে, বা যে কোনো একটা দেওয়া নেই, এই টাইপের যখন অঙ্ক দেওয়া থাকবে আমরা এই সূত্রতে ফেলব। কি স্যার, m1 মানে কতজন লোক কাজ করছিল, t1 মানে কত ঘন্টা করে কাজ করছিল, যদি এর মধ্যে কোনোটা অঙ্কে না থাকে তাহলে আমি ওটাকে 1 ধরে নেব। t1 দেখো এখানে ঘন্টার কোনো হিসাব নাই, তাহলে আমি এখানে t1টাকে 1 ধরে নেব বা t1টাকে বাদ দিয়ে দেবো, তাহলে t1 এর গল্প শেষ, t1 t2 গল্প শেষ। ঠিক আছে, আচ্ছা d1 মানে কত দিনে, তাহলে দেখো তো 45 জন কত দিনে করছিল, 12 দিনে, তাহলে m1 এর মান 45, d1 এর মান 12। যেহেতু t1 ঘন্টার হিসাব নেই, যদি এই অঙ্কটাই বলে দিত যে 45 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 12 দিনে এতটি ইলেকট্রিক বাল্ব তৈরি করতে পারে, তখন t1 এর মান 8 হয়ে যেত। যেহেতু এখানে ঘন্টার কথা বলেনি, তাহলে আমি t1টাকে 1 ধরে নেব, বাদ করে দেবো। ঠিক আছে, আচ্ছা w1 কতটা কাজ, 10,000টা বাল্ব। একই রকম ভাবে m2 আমাকে বের করতে হবে, t2 তো নাই গল্প, 1 ধরে নেব। d2 এর মান কত হবে, d2 কত দিনে, 9 দিনে, তাহলে d2 এর মান 9। w2 কতগুলো করতে হবে, 10,000টা করতে হবে, w2 10,000। ঠিক আছে, তাহলে করে নি, দেখো কতজন ছিল, 45 জন ছিল। যেহেতু ঘন্টার কথা নাই, 1 দিয়ে দিলাম। কত দিনে করছিলাম স্যার, 12 দিনে। কতটাই বাল্ব করছিলাম, 10,000টা সমান। কতটা লোক লাগবে 9 দিনে করতে, স্যার টি এর মান, আচ্ছা টিটাকে আগে লিখে দিই, 1 ধরে নিলাম। d2 কতদিন বলে দিয়েছে, 9 দিনে করতে হবে। কতটা কাজ, 10,000। স্যার এরকম হতে পারতো এখানে 20,000 বলে দিত, যে 45 জন লোক 12 দিনে 10,000 করতে পারে, তাহলে 9 দিনে 20,000টা বাল্ব তৈরি করতে কতটা লাগবে, তাও হতো একই ব্যাপার। তাহলে এখানে আমি 20,000 লিখতাম, 15,000 বললে 15,000 লিখতাম। দেখো 10,000 10,000 কেটে গেল, 9 দিয়ে 45 কেটে দিলাম, 5 9 45। তাহলে m2 এর ভ্যালু কি দাঁড়ালো, 5 12 60, 60 সমান হচ্ছে m2। তাহলে m2 এর ভ্যালু দাঁড়ালো 60। তাহলে কতজন লোক লাগবে, 9 দিনে ওই কাজটা করতে গেলে 60 জন লোক লাগবে। ঠিক আছে, যদি আমাকে অ্যান্সার জানতে চাইতো যে কতজন লোক লাগবে, তাহলে 60 হয়ে যেত অ্যান্সার। কিন্তু কোশ্চেনে কি জানতে চেয়েছে, বলছে যে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে, মানে টোটালে তো 60 লাগবে, কিন্তু আমাকে কতজন লোক আরো নিয়োগ করতে হবে, কারণ 45 জন তো আমার কাছে অলরেডি ছিল, 45 জন লোক ছিল, তাহলে আরো কতজন লোক লাগবে, 60 মাইনাস 45 15 জন। তাহলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে, স্যার অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে, 60 মাইনাস 45, 60 মাইনাস 45 করলে 15 জন। তাহলে কতজন নিয়োগ করতে হবে, 15 জন। দেখো অপশন নাম্বার ডি 15। স্যার পট করে 60 বেরালো, অপশন এতে 60 দেওয়া আছে, করে দিও না কিন্তু। ঠিক আছে, যদি বলতো টোটালে কতজন লাগবে, 60 জন অ্যান্সার হতো। যেহেতু বলেছে অতিরিক্ত আরো কতজন নিয়োগ করতে হবে, তাহলে আরো 15 জন নিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্যার এটাও WPSI 2021 সালের কোশ্চেন। চলে আসি আমরা পরের অঙ্কে। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময়ে 20% হ্রাস করতে হয়, যদি দুটা স্টেশনের মধ্যে পৌঁছানোর সময়টা 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে।
যদি সময়টাকে 20% হ্রাস করতে হয় তাহলে গতিবেগটা কত বাড়াতে হবে সেটা দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা দেখো এই টাইপের অঙ্ক আমরা কি করব, একদম স্যার পাতি নিয়মে আসো। দেখো 20% মানে কত? 20% মানে 20/100, 20/100, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, 5 হলো 1/5। ঠিক আছে, কি করবে স্যার? 20% মানে 1/5 মুখস্থ রাখবে। আমাদের রিসেন্ট স্যার দেখবে পার্সেন্টেজের ক্লাস শুরু হয়েছে, দেখবে ক্লাসগুলো। বলছে স্যার আমরা এত সময় পরীক্ষাতে নাই যে আমি 20% মানে 20/100 বা এভাবে বের করে 1/5 বের করবো। আমি এখানে করে দিলাম তোমার বোঝার জন্য, কিন্তু তুমি পরীক্ষা হলে মুখস্থ রাখবে 20% মানে কত, 1/5। ঠিক আছে, একদম ডিরেক্ট, একদম আমাদের ক্লাসগুলোতে দেখবে পরপর করে দেওয়া আছে কি কি তোমার লাগবে পরীক্ষাতে। তো যাই হোক 20% মানে 1/5। কি করেছিল স্যার? দেখো ভালো করে দেখো, পৌঁছানোর সময় 20% হ্রাস করা হয়। কি করা হয় স্যার? 20% হ্রাস করা হয়, কমানো হয়, কমানো হয়। যদি কমানো হয়ে থাকে তাহলে পরে বাড়াতে হবে। দেখো 20% হ্রাস করতে হয়, তবে ট্রেনটার গতিবেগ বৃদ্ধি করতে হবে। যদি এখানে 20% বৃদ্ধি করতে হতো তাহলে এখানে থাকতো হ্রাস করতে হবে। ঠিক আছে, তো যেহেতু বলেছে হ্রাস করা হয়, তাহলে 20% হ্রাস করা মানে 5-এ 1 হ্রাস করা। 20% মানে 1/5, তার মানে 5-এ 1 হ্রাস করেছে। ঠিক আছে, তো স্যার কি করব আমরা? তাহলে আমার অ্যান্সার হয়ে যায়, ভালো করে বোঝো। তাহলে কত বৃদ্ধি করতে হবে? গতিবেগ বৃদ্ধি কত করতে হবে? এই টাইপের যত অঙ্ক থাকবে একই রকম ভাবে করব। যেহেতু হ্রাস করা বলেছে তাহলে মাইনাস দিয়ে দিলাম, 5-এ 1 হ্রাস করব, ওপরে যেটা আছে সেটাই বসে গেল। 5-এ 1 হ্রাস করবো মানে কত হবে? 4। 5 থেকে 1 বাদ, লিখে করো, 5 থেকে 1 বাদ 4 হলো সমান 4। তাহলে 100-তে কত? ইন্টু 100, 4 দিয়ে কেটে দাও 25। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? 25%। কত পার্সেন্ট? 25%। বোঝা গেল? একদম শর্টকাট স্যার, আমার দরকারই নেই বের করার কিন্তু কোনো হিসাব। 20% মানে 1/5 হ্রাস করা হয়েছে, তার মানে ওপরেরটা লবেরটা লবে বসে যাবে, আর স্যার হর থেকে লব বাদ দিয়ে নিচে বসিয়ে দেবো হরে। 5 থেকে 1 বাদ দিলাম 4, নিচে 4, তাহলে 100-তে কত? ইন্টু 100, 25। যদি এটাই বলতো যে এখানে বৃদ্ধি করা হয়েছে, এখানে দিয়েছে বৃদ্ধি, এখানে দিয়েছে হ্রাস, তাহলে আমি 20% মানে 1/5, তখন আমি করতাম 1/5 যোগ 1, 6। যদি বৃদ্ধি বলতো তাহলে আমি নিচে 1 যোগ করতাম 6, তাহলে 1/6 ইন্টু 100। ঠিক আছে, যেহেতু হ্রাস বলেছে মাইনাস করেছি, বৃদ্ধি বললে এখানে 5 যোগ 1 করতাম। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে, চলে আসি পরের অঙ্কে। তাহলে এটা অপশন নাম্বার এ হয়ে গেল 25%। দেখো কি বলছে, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সে একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল? এটাও WPSI 2021 সালের কোশ্চেন। কি বলেছে আবার কোশ্চেন বোঝো, কিছু টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। ঠিক আছে, যদি সেই একই পরিমাণ টাকা 1% হারে 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, যদি আমি যেটাতে একটা কোনো পার্সেন্টেজে আমি বিনিয়োগ করেছি, যদি ওই পার্সেন্টেজের থেকে 1% আরো বেশি দিয়ে বিনিয়োগ করতাম, তাহলে 3 বছর পর আমি 5,100 টাকা বেশি পেতাম। তাহলে দেখো তো, এই যে 5,100 টাকা আমি বেশি পাচ্ছি, কেন পাবো? কারণ আমি এই 1% করে 3 বছর বেশি পাবো, তাহলেই আমার 5,100 টাকা হবে। দেখো তো, 1% করে 3 বছর যদি বেশি পাই, তাহলে এইটাই বাড়তি টাকা আমাকে 5,100 টাকা দিবে। বলছে 1% করে 3 বছর যদি আমি বেশি পেতাম তাহলে 5,100 টাকা বেশি পেতাম। তাহলে এই 1% ইন্টু 3 মানেই 5,100। তাহলে তাহলে 1 ইন্টু 3 মানে কত হচ্ছে? 3%। তাহলে 3% মানে হচ্ছে 5,100। তাহলে 100% সমান কত? 100% সমান কত হবে? 5,100 ডিভাইডেড বাই 3 ইন্টু 100। 3 দিয়ে কেটে দিলাম, কত হবে? 3 17 51, দুটো শূন্য বসে গেল, তাহলে এখানে হয়ে গেল 1700 আর দুটো শূন্য বসে গেল, তাহলে হয়ে গেল এত টাকা। তাহলে আসল কত টাকা ছিল? আসল সবসময় 100%। কত টাকা ছিল? কত হচ্ছে স্যার? 1,70,000 টাকা। দেখো অপশন, দেখো অপশন নাম্বার এ 1,70,000 টাকা। 17 চারটা শূন্য। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল।
চলে আসি স্যার আমরা পরবর্তী অঙ্ক 11 নম্বর নিয়ে। পরবর্তী অঙ্কে আসি। ভালো লাগছে স্যার? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে? কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, শেয়ার করবে। দেখো শেয়ার করে, তুমি শেয়ার করলে আরও যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে পৌঁছাবে এবং আমাদেরও জিনিসটা কন্টিনিউ করার একটা চাহিদা থাকবে, ঠিক আছে? ভালো ভালো নতুন নতুন টপিক নিয়ে আসা হবে। বিভিন্ন পরীক্ষা স্যার, গ্রুপ ডি থেকে শুরু করে আরও বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে, রিসেন্ট ট্রেন্ডে যেগুলো পরীক্ষা হয়েছে, আমরা সেইগুলোকে সলভ করব, যাতে করে নতুন প্রশ্নের প্যাটার্নটা বোঝা যায়, ঠিক আছে? আসি। দেখো, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তার 2/5 অংশের দৈর্ঘ্য কত? কিসে স্যার? WPSI 2021 সালের কোশ্চেন। আমরা সবগুলো আজকে WPSI 2021 এর কোশ্চেনই পড়ছি। কি বলেছে? একটা রাস্তার 3/10 অংশ হচ্ছে 45 কিমি, তাহলে 2/5 অংশের দৈর্ঘ্য কত হবে? একদম সোজা। দেখো কি করবে, 3/10 অংশ কত? 45 কিমি। কত কিমি? 45 কিমি। কত অংশ? 3/10 অংশ। 45 কিমি, 45 কিমি কত অংশ? 3/10 অংশ। 3/10 অংশকে নিচে লিখে দিলাম। আমাকে কত অংশ বের করতে হবে? 2/5 বের করতে হবে, ইন্টু 2/5, ঠিক আছে? 3/10 অংশ হচ্ছে 45 কিমি, তাহলে 45 কিমিটা কত অংশ? 3/10 অংশ। 3/10 কে নিচে করলাম। কত অংশ বের করতে হবে? 2/5 অংশ বের করতে হবে, ইন্টু 2/5। তাহলে কি হবে স্যার? 45 ইন্টু 3/10টা নিচে আছে, ওপরে গেলে উল্টে যাবে, 10/3 ইন্টু 2/5। 5 দিয়ে কেটে দাও, 2 হলো। 3 দিয়ে 45 কাটো, 3 15 45। 15 ইন্টু 2 করলে 30, 30 ইন্টু 2 করলে 60। তাহলে কি বেরালো স্যার? তাহলে দৈর্ঘ্য কত হবে? 60 কিলোমিটার হবে। তাহলে 60 কিলোমিটার, অপশন নাম্বার এ 60 কিলোমিটার। অপশন এ 60 কিলোমিটার। বোঝা গেল? বোঝা গেল স্যার? বোঝা গেল। চলে আসি আমরা পরের অঙ্ক 12 নম্বরে। কি বলছে? বলছে একজন চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চার সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। বলছে একজন দোকানদারের কাছে দুই ধরনের চা আছে, একটা চা 250 টাকা পার কেজি, এই এ প্রকার চা, আর একটা চা আছে বি প্রকার, যেটা হচ্ছে 150 টাকা পার কেজি। বলছে এই দুটো চা দোকানদার 2:5 অনুপাতে মিশিয়েছে। দেখো 2:5 অনুপাতে মিশিয়েছে, মানেটা কি? মানেটা হচ্ছে এই 250 টাকা কেজি দরের চা যদি 2 কেজি নিয়ে থাকে, তাহলে 150 টাকা কেজি দরের চাও 5 কেজি নিয়েছে, ঠিক আছে? তাহলে এরপর ওই মিশ্রিত চা যদি ও 200 টাকা পার কেজি দরে বিক্রি করে থাকেন, তাহলে তিনি কত শতকরা লাভ করেছেন, ঠিক আছে? তাহলে এ আর বি এই দুই প্রকার চা তিনি কি অনুপাতে নিয়েছেন? 2:5 অনুপাতে। এ প্রকার চা যদি 2 কেজি নিয়ে থাকে, বি প্রকার চা 5 কেজি নিয়েছে। আচ্ছা, এই এ প্রকার চায়ের দাম কত করে দেখো তো? 250 টাকা পার কেজি। তাহলে এটার দাম হচ্ছে 250 টাকা, 250 টাকা পার কেজি। আর বি প্রকার চা এই যে 5 কেজি নিয়েছিল, এটা কত টাকা পার কেজি? 150 টাকা পার কেজি। এটা হয়ে গেল 150 টাকা পার কেজি, ঠিক আছে? আচ্ছা, এবার বলো 250 টাকা পার কেজি দাম, 1 কেজির দাম 250 টাকা, নিয়েছে কতটা? 2 কেজি। তাহলে দাম কত পড়বে টোটালে? 2 × 250, 2 × 250 করলে 500 হবে না? তাহলে টোটাল দাম পড়েছে 2 কেজির 500 টাকা। এটা 150 টাকা পার কেজি, নিয়েছে কতটা? 5 কেজি। তাহলে কত দাম পড়বে? 5 × 150, 5 × 150 করলে কত হবে? 750। 5 × 15 75, 750 টাকা। তাহলে ও টোটালে দেখো তো 2 আর 5 7, টোটালে 7 কেজি। টোটালে 7 কেজির দাম ওর টোটাল কত পড়লো? এই দুটোর যোগফল। 2 কেজির দাম পড়েছে 500 আর 5 কেজির দাম পড়েছে 750। তাহলে টোটালে 7 কেজির দাম কত পড়লো? এই দুটোর যোগফল কত পড়লো? 500 আর 750 যোগ করলে কত হবে? 1250। তাহলে টোটাল 1250 টাকা পড়লো ওর 7 কেজির দাম। 7 কেজির দাম পড়লো 1250 টাকা, ঠিক আছে? আচ্ছা, 7 কেজির দাম পড়লো 1250 টাকা, তাহলে আমি 1 কেজির গড় দাম বের করে নিতে পারবো না?
7 কেজির যদি দাম 1250 টাকা হয় তাহলে 1 কেজির দাম বের করে নিতে পারবো না? ঠিক আছে, তাহলে 1 কেজির দাম কত হবে? 7 কেজির দাম যদি 1250 হয়, 7 কেজির দাম যদি 7 কেজির দাম 1250 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত হবে? 1250 ইন্টু 7, তাই তো হবে 1250 ইন্টু 7। কাটা যাবে? কাটা যাবে না, তো এইভাবেই থাক 1250 ডিভাইডেড বাই 7। যদি ভুল কোথাও না হয়ে থাকে যোগ বিয়োগ তাহলে তাই হবে। 2 ইন্টু 250 করলে 500, 5 ইন্টু 150 করলাম, 5 15 75, 750, 1250 টাকা পড়লো 7 কেজির দাম। তাহলে এটা দাঁড়ালো গিয়ে হিসাব 1 কেজি। আচ্ছা ভালো কথা, থাক এইভাবেই থাক। আমাকে কি বলেছে এবার? বিক্রি দাম দেখো তো কত বলেছে? বিক্রি দাম 200 টাকা পার কেজি। আমি কিনছি 1250 বাই 7 টাকা করে পার কেজি, বিক্রি করছি 200 টাকা করে পার কেজি, তাহলে আমি লাভ বের করতে পারবো না? পারবো তো। আমি কিনছি দেখো 200 টাকা পার কেজি, বিক্রি করছি কিনছি হচ্ছে 1250 ডিভাইডেড বাই 7 আর বিক্রি করছি 200 টাকা করে, তাহলে লাভ পাবো না? 200 থেকে এটা বাদ দিয়ে দিলে লাভ পেয়ে যাবো। তাহলে আমার প্রফিট কত হলো? লাভ হচ্ছে 200, এটা আমার বিক্রি দাম, বিক্রি দাম থেকে বাদ দিচ্ছি কেনা দাম, তাহলে 7 হয়ে গেল, 7 দিয়ে গুণ করলাম 1400 মাইনাস 1250, তাহলে কত হচ্ছে? 150 বাই 7। তাহলে আমার লাভ হয়ে গেল 150 বাই 7 টাকা। বোঝা গেল? তাহলে আমার লাভ কত হলো স্যার? 150 বাই 7 টাকা আমার লাভ হলো। আচ্ছা আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে শতকরা লাভ বের করতে দিয়েছে, শতকরা লাভ। তাহলে বলো তো, লাভ লস সবসময় কেনা দামের উপর হয়, লাভ লস সবসময় কেনা দামের উপর। আমার কেনা দাম কত ছিল? কেনা দাম ছিল 1250, 1250 বাই 7, তাহলে 1250 বাই 7 টাকায় আমার লাভ হলো 150 বাই 7, তাহলে 100তে কত? তাহলে আমি যদি লাভের পার্সেন্টেজ এখানে করে দিই, লাভের পার্সেন্টেজ বের করি, 1250 ডিভাইডেড বাই 7, এই টাকায় আমার লাভ হলো কত টাকা? 150 বাই 7, তবে 100তে কত? এই তো হবে। 7 7 কেটে গেল, 0 0 কেটে দিলাম, 15 দিয়ে কেটে দিলাম। দেখো 15 দিয়ে কাটলে কত হবে? 15 দিয়ে কাটছি না, 5 দিয়ে কাটছি। 15 দিয়ে কাটা যাবে না, 5 দিয়ে কাটি। 3 5 15, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 25 100, 25 হলো। 25 দিয়ে কেটে দিলাম 100কে, 4 25 100, তাহলে কত হলো? 3 4 12, তাহলে 12%। লাভ কত স্যার? 12%, অপশন নাম্বার এ 12%। ঠিক আছে, তাহলে আমার এটা হয়ে গেল হিসাব। বোঝা গেছে? কেউ যদি চাও যে স্যার আমি 1 কেজিতে করব না, আমি ওটাকেও 7 কেজিতে বের করবো, তাও হবে। এটা করে নাও, তারপরে আমি ওটাও বলে দিচ্ছি। এটা বোঝা গেছে? এবার যদি স্যার কারো মনে হয় স্যার আমি অঙ্কটা এইভাবে না করে আমি লাস্ট ফিনিশিংটা এইভাবে বের করব, ফিনিশিংটা স্যার এইভাবে না করে এইভাবে করব, তবু হবে, একই ব্যাপার। দেখো তো 7 কেজির কেনা দাম বেরালো 1250 টাকা, আমি 1 কেজির বিক্রি দাম কত? 200 টাকা, তাহলে আমি 7 কেজির বিক্রি দাম বের করতে পারবো। হয় তুমি দুটোকেই 1 কেজিতে নিয়ে আসো, নাহলে দুটোকেই 7 কেজিতে নিয়ে যাও। তাহলে 7 কেজির কেনা দাম 1250, তাহলে 7 কেজির বিক্রি দাম কত হবে? 7 কেজির বিক্রি দাম এসপি কত হবে? 200 ইন্টু 7, 1400 টাকা। কিনেছি 1400 টাকায়, বিক্রি করছি 1250 টাকায়, তাহলে লাভ কত হবে স্যার? লাভ 1400 মাইনাস 1250, তাহলে 150 টাকা লাভ হলো। লাভ লস সবসময় কেনা দামের উপর হয়। কেনা দাম কত ছিল? 1250, তাহলে 1250 টাকায় লাভ হলো 150 টাকা, 100 টাকায় কত? তাহলে লাভের পার্সেন্টেজ যদি বের করি, তাহলে 1250 টাকায় লাভ হলো 150 টাকা, 100 টাকায় কত? 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটলাম 25, 25 দিয়ে 100 কাটলাম 4, 3 4 12, 12% লাভ। ঠিক আছে, 12% লাভ, 12% লাভ। ঠিক আছে, যেটা ইচ্ছা স্যার এইভাবে করলে একটু সুবিধা হবে, কারণ আগেরটাতে ভগ্নাংশে আসছিল। হয়ে গেছে, চলে আসি আমরা পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 13 নিয়ে। না কি বলেছে? বলছে শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নিয়েছে। ঠিক আছে, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। ঠিক আছে, ভালো কথা। সে তার বন্ধুকে সুদ এবং আসল বাবদ
15,600 টাকা ফেরত দেয়। কিছু টাকা ধার নিয়েছিল, যখন ফেরত দিল 15,600 টাকা ফেরত দিল। যদি স্যাম 1200 টাকা ধার নিয়ে থাকে, যদি 1200 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল, মানে আমাকে টাইম জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো সরল সুদ থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক দিয়েছে 2021 সাল, সরল সুদ থেকে অনেকগুলো অঙ্ক দিয়েছে। দুটো অলরেডি আমরা করে নিয়েছি, এটা 3 নাম্বার করছি। আচ্ছা দেখো তো, কত টাকা ধার নিয়েছিল? 12,000। ওকে ফেরত দিতে হলো সুদে আসলে কত? 15,600। তাহলে আমি এখান থেকে বলতে পারবো না সুদ সমান কত? কত টাকা সুদ দিয়েছে? সুদ আসল 15,600, এখান থেকে আমি আসল ছিল 12,000, যদি বাদ দিয়ে দিই থাকলো 3,600। এটাই হচ্ছে সুদ। ঠিক আছে, আমরা একটু আগেই শিখলাম যে সুদ সমান আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে সুদ সমান 3,600, সুদ সমান আমরা কি শিখলাম? আসল, আসল কত ছিল? 12,000 ইন্টু সুদের হার কত? 6%। কোথায় জানো? এই যে 6%, সুদের হার 6% মানে 6। টি বের করতে হবে বাই 100। দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, দেখো একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, 12 দিয়ে কেটে দিচ্ছি, 3 12 36, শূন্য ছিল বসে গেল, 6 দিয়ে কেটে দিলাম 5। তাহলে কত দাঁড়ালো স্যার? টি এর মান দাঁড়ালো 5। তাহলে কত বছরের জন্য ধার নিয়েছিল স্যার? 5 বছরের জন্য ধার নিয়েছিল। অপশন নাম্বার বি, 5 বছরের জন্য ধার নিয়েছিল। ঠিক আছে, 5 বছরের জন্য ধার নিয়েছিল। ঠিক আছে, চলে আসি 14 নাম্বার অঙ্ক। পিতার বয়স পুত্রের বছরের 3 গুণ। পুত্রের বয়সের 3 গুণ হবে, যাই হোক, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? এটাও দেখো 2021 এসআই এর কোশ্চেন। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? আমরা স্যার এটা এক্স ধরে করব না, এক্স ধরে তো সবাই করতে পারবে, আমরা এটা এক্স ধরে করব না। মনে করো যারা পার্সেন্টেজের ক্লাসগুলো দেখেছো, সরি রেশিও প্রপোর্শনের ক্লাসগুলো দেখেছো, আমরা কিন্তু এই অঙ্কটা আমরা রেশিও প্রপোর্শনে করেছিলাম। কিভাবে স্যার? আবার করি। একদিকে লিখে দিলাম পিতা, আমরা রেশিও ধরে করব, পিতা পুত্র। দেখো তো কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পুত্রের যদি 1 হয় তাহলে পিতার 3, তাহলে এদের রেশিও 3:1। ঠিক আছে, 12 বছর পর অনুপাত কি হবে? 12 বছর পর বলেছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যায়, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তার মানে 12 বছর পর যদি পুত্রের বয়স 1 হয়, তাহলে পিতার দ্বিগুণ হয়ে গেছে, 2 হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এখন 3:1 ছিল, 12 বছর পর রেশিও 2:1 হবে। মনে করার চেষ্টা করো, আমরা করব কি? এখান থেকে এখানে এসেছে কত বছরের জন্য? 12 বছর পর। এখান থেকে এখানে এই রেশিওতে এসেছে 12 বছর পর। আমাদের কাজ হচ্ছে সব সময় এই দুটোর গ্যাপকে মেলানো। দেখো এখানে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। এখানে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। তাহলে আমার হচ্ছে না, আমাকে গ্যাপটা মেলাতে হবে। তার জন্য কি করতে হয়? এই যে ওপরের এই দুটোর বিয়োগফল দিয়ে নিচে গুণ, আর নিচের বিয়োগফল দিয়ে ওপরে গুণ। কি বললাম? ওপরের বিয়োগফল 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। এই 2 দিয়ে করে দেব নিচেরটাকে গুণ। একদম পাতি হিসাব, বুঝে রাখো, বেশি জটিলতা রাখবে না মাথার মধ্যে। আমি দুটো অনুপাত লিখে দিলাম, প্রথমে ছিল 3:1, এখন হচ্ছে 2:1। এদের বিয়োগফল দিয়ে নিচে গুণ, আর নিচের বিয়োগফল দিয়ে ওপরে গুণ। 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে ওপরে 1 দিয়ে। ঠিক আছে, তাহলে নতুন অনুপাত কি দাঁড়ালো দেখো তো? 3 দিয়ে 1 দিয়ে গুণ করেছি, মানে ওটাই দাঁড়াবে 3:1। আর এখানে কত দাঁড়াবে? 3 2 এ 4 অনুপাত 2 1 এ 2। দেখো এবার দেখো মিলে গেছে। 3 থেকে 4 আর 3 এর ডিফারেন্স 1, 2 আর 1 এর ডিফারেন্স 1, দুটোর ডিফারেন্স বেরিয়ে গেছে 1। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? এদের সেম বেরাতেই হবে, ডিফারেন্স 1 সেম বেরাবেই। দেখো এদেরও ডিফারেন্স 1, এদেরও ডিফারেন্স 1, তাহলে ডিফারেন্স কত বেরালো? 1। কিন্তু আমার কোশ্চেনে কত বলা আছে? 12 বছর, তাহলে 1 = 12।
ঠিক আছে, এখানে ডিফারেন্স কি দাঁড়ালো, একের ডিফারেন্স দাঁড়ালো, এখানে ধরো বা এখানে ধরো একের ডিফারেন্স, কিন্তু কোশ্চেনে কি বলেছে 12, তাহলে 1 সমান 12। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার যা জানতে চেয়েছে স্যার, এখান থেকে এবার যা জানতে চেয়েছে দেখো পটাপট হয়ে যাবে। কি বলেছে, পুত্রের বর্তমান বয়স কত, দেখো তো পুত্রের বর্তমান বয়স কত ছিল, 1 ছিল, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে, 1 × 12, আমরা বের করে রেখেছি না 1 সমান 12, তাহলে 1 সমান কত হবে, 12 হবে। যদি বলতো পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত 3, তাহলে 3 × 12 36 হয়ে যেত। ঠিক আছে, যেটা ইচ্ছা। যদি বলতো 12 বছর পর পুত্রের বয়স কত হবে, তাহলে 2 × 12 24 হয়ে যেত। যদি বলতো 12 বছর পর পিতার বয়স কত হবে, 4 × 12 48 হয়ে যেত। ঠিক আছে, আমাকে কি চেয়েছে স্যার, কার বয়স চেয়েছে, পুত্রের বর্তমান বয়স, পুত্রের তাহলে বর্তমান বয়স কত 12, তাহলে দেখো অপশন নাম্বার ডি 12। বোঝা গেল, একদম পাতি। আমরা প্রথমে দেওয়া ছিল পুত্রের যা বয়স হবে পিতার বয়স তার 3 গুণ হবে, তাহলে পুত্রের 1 হলে পিতার 3, 12 বছর পর পুত্রের যা হবে পিতার তার 2 গুণ হবে, তাহলে 1 হলে 2। আমাদের কাজ হচ্ছে এদের বিয়োগফল দিয়ে নিচেরটাকে গুণ, নিচের বিয়োগফল দিয়ে ওপরেরটাকে গুণ। 1 দিয়ে গুণ করলে সেটাই দাঁড়াবে 3:1, 2 দিয়ে গুণ করলে 4, 2 দিয়ে 1 কে করলে 2। তাহলে ডিফারেন্স দেখো কত করে হলো, দুজনের ডিফারেন্স 1 করে বেরিয়ে গেল। তাহলে ডিফারেন্স হচ্ছে 1, কিন্তু কোশ্চেনে বলেছে না 12 বছর পর, তাহলে 1 সমান 12। কি বের করতে দিয়েছে, পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কত ছিল, 1 ছিল, তাহলে 1 সমান 12 হলে 1 সমান 12। যদি বলতো পিতার বয়স, তাহলে 3 সমান 3 × 12 36। ঠিক আছে, বোঝা গেছে। চলে আসি আমরা আজকের শেষ অঙ্কে, শেষ অঙ্কে আসি। দেখো কি বলছে, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। এ একটা ব্যবসা শুরু করেছিল কত, 2250 টাকা নিয়ে, কিছু সময় পর 1 মাস 2 মাস 5 মাস 6 মাস পর বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হলো। ঠিক আছে, প্রথমে এ যুক্ত হয়েছিল, এ তো ভাবলো কন্টিনিউ করব, বি বলছে না ব্যবসায় লাভটা হবে না, করে লাভ নাই। কিছুদিন পর দেখলো ব্যবসা তো ভালোই চলছে, তখন বি বললো তোকেও আমার সাথে, আমাকেও তোর সাথে নেই। বললো ঠিক আছে, কিন্তু 2700 টাকা দিতে হবে। ঠিক আছে, বললো ঠিক আছে দিব। তাহলে কিছু সময় পর বি 2700 টাকা দিয়ে ব্যবসাটায় ঢুকলো। যদি বছরের শেষে লাভ্যাংশ, এটা লাভ্যাংশ হবে, ঠিক আছে, স্পেলিং বলেছে, লাভ্যাংশ 2:1 অনুপাতে এ এবং বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল, কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। এটাও দেখো WPSI 2021 সালের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা দেখো তো, যে অনুপাতে আমরা টাকা দিব আমরা লাভটাও কিন্তু সেই অনুপাতে পাবো। আমি যদি ব্যবসায় 50,000 টাকা দিয়ে থাকি, আর একজন যদি 10,000 টাকা দিয়ে থাকে, তাহলে আমার দেওয়ার অনুপাতটা যেটা হবে, আমি লাভের সময় কিন্তু ওই অনুপাতেই টাকাটা নিব। ঠিক আছে, তাহলে এই যে এ যে 2250 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, এ তো প্রথম থেকেই আছে, তার মানে এর 2250 টাকা, ভালো করে দেখো, এর 2250 টাকা 12 মাসই খেটেছে, তাহলে টোটালে কত খেটেছে, আমি 2250 × 12, এর 2250 টাকা 12 মাসই খেটেছে, তাহলে টোটাল খেটেছে 2250 × 12। আচ্ছা, বি কত টাকা দিয়েছে, 2700 টাকা। ধরে নিলাম বি তার টাকাটা এক্স মাস খাটিয়েছে, বি এর টাকাটা আমি ধরে নিলাম এক্স মাস খেটেছে, তাহলে টোটাল কত টাকা খেটেছে বি এর, 2700 × x। যেহেতু এর টাকাটা 12 মাস, এ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, ওই জন্য এর টাকাটা গোটা বছর খেটেছে, মানে 12 মাস খেটেছে, × 12। আমি ধরলাম বি এক্স মাস তার টাকা খাটিয়েছে, তাহলে কত খেটেছে, 2700 × x। আচ্ছা, তাহলে এর টোটাল ইনভেস্টমেন্ট, বি এর টোটাল ইনভেস্টমেন্ট হয়ে গেল। আমরা এইটারই রেশিও মানে কি, ডিভাইড করে দিলাম, তাহলে এটাই সমান, দেখো তো দেওয়া আছে না, কত স্যার দেওয়া আছে, 2:1, তাহলে এটাই 2:1। ঠিক আছে, এবার স্যার এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো না, অবশ্যই পারবো স্যার। দেখো 2 দিয়ে কেটে দিই, ঝামেলা করে রেখে লাভ নাই, 6 হলো। ঠিক আছে, তাহলে 6 দিয়ে গুণ করছি স্যার, দেখো 6 দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা, আরো কাটা যাবে, অবশ্যই কাটা যাবে, কেন গুণ করবো, 0 0 কেটে দিলাম। ঠিক আছে, 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটলাম, 5 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটলাম 45 হলো, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 2 থাকলো 20, 4 5 20। ঠিক আছে, আচ্ছা হলো, 6 দিয়ে কেটে দিই, 6 দিয়ে কাটলাম, 6 9 54,
9 দিয়ে কেটে দিই, 5 9 45। তাহলে পড়ে থাকলো 5/x। কি পড়ে থাকলো? 5/x সমান, এইদিকে তো কিছু নাই, 1/1। তাহলে এখান থেকে আমি বলতে পারি না x চলে গেল, x সমান 5। তাহলে বি এর টাকাটা কত মাস খেটেছিল? 5 মাস। বি এর টাকা বি কত মাস ব্যবসায় যুক্ত ছিল? 5 মাস। আমাকে কিন্তু এটা জানতে চাইনি, ভুল করে কিন্তু 5 মাস অ্যান্সার করে দিও না। আমাকে কি জানতে চেয়েছে দেখো তো, তাহলে এ শুরু করার কত মাস পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? আচ্ছা, গোটা বছরে যদি বি এর টাকাটা 5 মাস খেটে থাকে, তাহলে বি কত সময় পর যুক্ত হয়েছিল? 7 মাস পর। গোটা বছরে বি এর টাকা খেটেছে 5 মাস, তাহলে বি কত সময় পর যুক্ত হয়েছিল স্যার? তাহলে বি যুক্ত হয়েছিল কত সময় পর? 12 মাইনাস 5, 12 থেকে 5 বাদ দিলে 7 মাস। ঠিক আছে, 7 মাস বি যুক্ত হয়েছিল 7 মাস পর। যদি কোশ্চেনে বলতো যে বি এর টাকা কত মাস খেটেছে, তাহলে অ্যান্সার হতো 5। কত মাস পর যুক্ত হয়েছে? 12 মাইনাস 5, 7 মাস। তাহলে অপশন দেখো, অপশন নাম্বার বি 7 মাস। তোমার 5 বেরোলো, দেখো 5 কিন্তু অপশনে দেওয়াই আছে, 5 করে দিও না কিন্তু। কত হবে? অপশন নাম্বার বি 7 মাস। ঠিক আছে, এই গেল আমাদের 7 নাম্বার প্র্যাকটিস সেট। ঠিক আছে, করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আবার আমরা প্র্যাকটিস সেট 8 নিয়ে আসছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ঠিক আছে।